Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 11:09 এবং আমরা নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। পৃথিবীতে অনেক ঘটনা শুনেছেন, অনেক কালো জাদুর কথা শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন এমন কোনো কালো জাদুর কথা যে কালো জাদু সন্তান করেছিল তার মার উপরে? এটা সম্ভব না আসলে, কারণ পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক হচ্ছে সন্তান এবং মায়ের, এবং সেইখানে কালো জাদু এসেছিল শুধুমাত্র সামান্য কিছু প্রাপ্তির আশায়। কি ঘটেছিল শেষ পর্যন্ত? কি হয়েছিল এই কালো জাদুর পরিণতি? যা চেয়েছিল সে, যে প্রাপ্তির আশা করেছিল, তাও কি অর্জন করতে পেরেছিল? এসব নিয়েই আমাদের আজকের এপিসোড। যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমরা রবিবারের এই শোটা খুবই রেগুলারলি করছি, কিন্তু আমি জানি না যে আপনারা এখনো পর্যন্ত সবাইকে সেটা জানাতে পেরেছেন কিনা। সবাই এখনো জানেন যে আমরা হয়তো শুক্রবারই শুধু শো করি, কেউ কেউ জানেন শুক্রবার এবং বৃহস্পতিবার, কিন্তু এর মাঝখানে আমরা রবিবার এবং মঙ্গলবারেও যে আপনাদের ঘটনা শোনাই, এটা হয়তো অনেকে জানেন না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, দরকার হলে যদি আবারও আপনারা যেভাবে সাহায্য করেছিলেন ঠিক সেইভাবেই আপনার পার্সোনাল ফেসবুক পেজ থেকে বা আপনার টিকটক থেকে বা আপনার ইনস্টাগ্রাম থেকে, যেখান থেকেই হোক না কেন, সবাইকে যদি জানান। বিশেষ করে যদি আমাদের আজকের এই এপিসোডটি যদি আপনারা শেয়ার করেন, তাহলে হয়তো অনেক মানুষের কাছেই পৌঁছে যাবে এই খবর। আমি সেটাই চাইবো যে আপনারা এইটুকু হেল্প হয়তো আমাকে করবেন। আর আমরা এখন চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি প্রথম ঘটনাটি আপনাদের ভালো লাগবে। দ্বিতীয় ঘটনাটি কিন্তু মায়ের সাথে যে কালো জাদু, সেটি নিয়ে। সুতরাং আমার মনে হয় যে পুরোটার সময় আপনারা সঙ্গে থাকবেন, সাথে পাবো, কাছেই পাবো আপনাদের। চলুন শুরু করা যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমাদের ঘটনা পাঠিয়েছেন শাহাদাত খান। তিনি রেগুলার ঘটনা পাঠান, তার আরও বেশ কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা একে একে শোনাবো। আজকে তার একটা ঘটনা আমরা পড়ে শোনাবো, যে ঘটনাটি একটি গ্রামের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন রাসেল ভাই? আমি জানি আপনি ভালো আছেন এবং সব সময় ভালোর তলে। আমি মোহাম্মদ শাহাদাত খান, ঢাকা কামরাঙ্গীর চরে থাকি। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। এরপরে তিনি লিখছেন, এর আগে আমি বুড়িগঙ্গা নদী নিয়ে ঘটনা পাঠিয়েছিলাম। এটি আমার দ্বিতীয় ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়বেন। যাই হোক, এই ঘটনাটি আমি এক বয়স্ক লোকের মুখ থেকে শুনেছি। সঙ্গত কারণে তার নামটি উল্লেখ করছি না। ঘটনাটির নাম দিতে পারেন ইফরিত জিনের ভয়ঙ্কর তাণ্ডব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনায় চলে যাচ্ছি। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামটি শান্ত, সুন্দর ও সবুজ প্রকৃতিতে ঘেরা। এখানে অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। এই গ্রামেরই একজন বাসিন্দা রহিম মিয়া। বয়স প্রায় 50, পরিশ্রমী কৃষক। স্ত্রী হাসিনা বেগম, মেয়ে রুবিনা এবং ছেলে রাশেদ। এদের নিয়েই সংসার। রহিম মিয়ার বাড়িটি গ্রামের একদম শেষ প্রান্তে। পাশেই এক বিরাট ফাঁকা জমি, যা বছরের বেশিরভাগ সময় অনাবাদি থাকে। রহিম মিয়ার দাদা পরদাদারা বলতেন, এই জমি নিয়ে কখনো ঝামেলা করা ঠিক হবে না। গ্রামের অনেক বৃদ্ধরা বলতো, জায়গাটা একসময় জংলা ছিল, যেখানে ইফরিত জিন রাজত্ব করত। কেউ বেশি সাহস দেখিয়ে এই জায়গায় রাতের বেলা গেলে আর ফিরে আসতো না। তবে এখন সব কেবল পুরনো গল্প হয়ে গেছে। একদিন রহিম মিয়া ঠিক করলেন ফাঁকা পড়ে থাকা জমিতে ধান লাগাবেন। জায়গাটা পরিষ্কার করতে লাগলেন। প্রথম 2 দিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু তৃতীয় দিন থেকেই ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা। রাতের বেলা তার উঠোনে যেন বিশাল কিছু দৌড়াদৌড়ি করছে, অথচ বাইরে গিয়ে কাউকে পাওয়া যায় না। রাতের খাবার খেতে বসলে হুট করে থালাবাটি মাটিতে পড়ে যায়।
হাসিনা প্রথমে ভয় পেলেও রহিম মিয়া এসব পাত্তা দিলেন না। পরদিন সকালে রহিম মিয়া মাঠে গিয়ে দেখলেন সারা রাতের পরিশ্রমে যেখানে তিনি জমি সমান করেছিলেন সেখানে আবার আগের মতো হয়ে গেছে, যেন কেউ ইচ্ছে করে জমি খুঁড়ে রেখেছে। আরও অদ্ভুত ব্যাপার, জমির মাটির ওপর বিরাট আঙুলের ছাপ দেখা যাচ্ছে, যেন কোনো দৈত্য সেখান দিয়ে হেঁটেছে। এটা কিভাবে সম্ভব? রহিম মিয়া অবাক হলেন, কিন্তু ভয় পেলেন না। তিনি আবার কাজ শুরু করলেন। সেদিন রাতেই ঘটল আসল তাণ্ডব। রাত আনুমানিক 1:30। রহিম মিয়া ও তার পরিবার গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ বাইরে থেকে বিকট শব্দ এলো, যেন বিশাল কিছু একটা তাদের উঠোনে লাফিয়ে পড়ল। রহিম মিয়া লাঠি হাতে বাইরে এলেন। চোখ দিয়ে যা দেখলেন তাতে তার শরীর জমে গেল। তার সামনে 8-9 ফুট লম্বা এক ভয়ঙ্কর আকৃতির ছায়া দাঁড়িয়ে। শরীর হালকা লালচে, চোখ দুটো যেন দাউ দাউ করে জ্বলছে। শুধু দাঁড়িয়ে নেই, রাগান্বিত কণ্ঠে গর্জন করছে, তুই আমার জায়গায় হাত দিয়েছিস, শাস্তি পাবি। সঙ্গে সঙ্গে বিশাল এক ঝড় শুরু হলো। গাছপালা হঠাৎ কাঁপতে লাগলো, চারদিক থেকে ধুলাবালি উঠতে লাগলো। মনে হচ্ছিল পুরো বাড়িটাই ভেঙে পড়বে। হাসিনা ও বাচ্চারা ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে লাগলো। রুবিনা মাটিতে লুটিয়ে পড়ল। রাশেদ বাবার পায়ের কাছে লুটিয়ে কাঁদতে লাগলো। রহিম মিয়া এক হাতে কোরআনের আয়াত পড়তে লাগলেন, অন্য হাতে লাঠি শক্ত করে ধরলেন। কিন্তু যতই তিনি কোরআনের আয়াত পড়েন, ঝড় যেন আরো তীব্র হয়ে ওঠে। এমন সময় পাশের ঘর থেকে রহিম মিয়ার বৃদ্ধ বাবা দৌড়ে এলেন। তিনি এক সময় গ্রামের প্রসিদ্ধ হাফেজ সাহেব ছিলেন। তিনি চিৎকার করে বললেন, এটা ইফরিত, সাধারণ জিন না, মানুষের আয়াত, এটার উপরে কাজ করবে না, আমাদের অন্য কিছু করতে হবে। ইফরিত জিনের বিকট গর্জনে পুরো বাহাদুরপুর গ্রাম কেঁপে উঠল। রহিম মিয়া লাঠি হাতে দাঁড়িয়ে, কিন্তু শরীরের প্রতিটি রক্তকণা যেন জমে গেছে ভয়ে। চোখের সামনে বিশাল এক ছায়া মূর্তি, লম্বায় প্রায় 9 ফুট, শরীর আগুনের মতো জ্বলজ্বল করছে, চোখ দুটো উত্তপ্ত কয়লার মতো জ্বলছে, কিন্তু বিশাল আঙুলগুলো নড়ছে, মনে হচ্ছে সে এখনই হামলা করবে। রহিম মিয়া পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ ইফরিত এক গর্জন করে সামনে ঝাঁপিয়ে পড়ল। বাতাসের প্রচণ্ড ধাক্কায় রহিম মিয়া কয়েক হাত দূরে ছিটকে পড়লেন। উঠোনের গাছগুলো বিকট শব্দ করে দুলতে লাগলো, যেন ভয়ঙ্কর ঝড় উঠেছে। ভেতর থেকে হাসিনা বেগম চিৎকার করে উঠলেন, আল্লাহ, আমাদের বাঁচাও। রুবিনা আতঙ্কে মাটিতে পড়ে গেল। ছোট্ট রাশেদ বাবার কাছে দৌড়ে এলো, কিন্তু তখনই ইফরিত আরেকটি বিকট গর্জন করল, যেন পুরো বাড়িটাকে সে উড়িয়ে দিতে চায়। রহিম মিয়ার বৃদ্ধ বাবা দৌড়ে এলেন। তখনই পাশের ঘর থেকে দৌড়ে এলেন রহিম মিয়ার বৃদ্ধ বাবা মৌলানা কুদ্দুস মিয়া। তিনি ছিলেন এক সময়ের প্রসিদ্ধ হাফেজ। বয়সের ভারে নুয়ে পড়লেও চোখ দুটো ছিল দৃঢ়তায় ভরপুর। তিনি দ্রুত পবিত্র পানি ও কালাম শরীফ হাতে নিয়ে সামনে দাঁড়ালেন। ইফরিত, তুই মানুষের ক্ষতি করতে পারবি না, কুদ্দুস মিয়া বজ্রকণ্ঠে বললেন। ইফরিত এবার গর্জন করে উঠল, তোমাদের আয়াত আমার ওপরে কাজ করে না, আমি মানুষের জন্য সৃষ্টি হইনি। এই কথা বলেই সে এক লাফে উঠে গেল। তার হাত বাড়িয়ে দিল রহিম মিয়ার দিকে। জিনের সঙ্গে রক্ত হিম করা যুদ্ধ চলল। কুদ্দুস মিয়ার সঙ্গে থাকা পবিত্র পানি ছেটালেন। পানির ছোঁয়া মাত্রই ইফরিত প্রচণ্ড গর্জন করে উঠল। তার শরীর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বের হতে লাগলো, কিন্তু সে থামল না, বরং আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে এক ঝটকায় পুরো উঠোন জুড়ে ভয়ঙ্কর ধুলোর ঝড় তুলে দিল। এতটাই শক্তিশালী সেই বাতাস মাটিতে থাকা খড়কুটো উড়ে গিয়ে ঘরের চালের ওপর আছড়ে পড়ল। রহিম মিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি জানতেন আজ ভয় পেলে মৃত্যু অবধারিত। তিনি হাতের লাঠি শক্ত করে ধরলেন আর বুক ভরে শ্বাস নিয়ে চিৎকার করে বললেন, আমরা মানুষ, আমাদের ভিটে মাটিতে আমরা থাকবো, যদি যুদ্ধ করতে হয় করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে চারিদিকে যেন বিদ্যুৎ চমকালো। ইফরিত এবার ভয়ানক চিৎকার করে উঠল, তোরা আমার ক্রোধের শিকার হবি। সে হাত বাড়িয়ে দিল আর মুহূর্তের মধ্যে রহিম মিয়ার শরীর 4-5 হাত দূরে ছিটকে পড়ল।
রুবিনা ও রাশেদ কেঁদে উঠল। হাসিনা আতঙ্কে 2 হাত তুলে কোরআনের দোয়া পড়তে লাগলো। বৃদ্ধ কুদ্দুস মিয়া এবার শেষ অস্ত্র প্রয়োগ করলেন। তিনি কাঁপা কাঁপা হাতে নিজের গলায় থাকা তাবিজটি খুললেন। এটি তার গুরু শাহ আলম হুজুর তাকে দিয়েছিলেন। বলেছিলেন, যদি কখনো কোনো ভয়ঙ্কর বিপদ আসে এটা ব্যবহার করো। তিনি সেই তাবিজটি এক ঝটকায় ইফরিদের দিকে ছুঁড়ে মারলেন। তাবিজটি ইফরিদের শরীরে লাগতেই বিকট শব্দ হলো, যেন বিদ্যুৎ আকাশ থেকে মাটিতে আঘাত করল। ইফরিত কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার লালচে চোখগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হতে লাগলো। শরীর থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরোতে লাগলো। তোরা আমাকে কষ্ট দিলি, আমি ফিরে আসব, এই বলে এক ঝটকায় বিকট ঝড়ের সঙ্গে মিলিয়ে গেল অন্ধকারে। পরিস্থিতি আবার স্বাভাবিক হলো। বাতাস থেমে গেল। উঠোনে ধুলো ধীরে ধীরে বসে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকজন সব শুনে ভয় পেয়ে গেল। তারা জানতো ইফরিত জিনের খারাপ দিক হলো এরা একবার তাণ্ডব চালালে সহজে থামে না। গ্রামের মুরব্বীরা সবাই মিলে একটা বিরাট মিলাদ মাহফিল করলেন। প্রায় 1 সপ্তাহ গ্রামের মানুষ একসঙ্গে থাকলো। দিনের বেলা কাজ করলেও রাতের বেলা কেউ একা বের হলো না। তারপর ধীরে ধীরে সব শান্ত হয়ে আসে। তবে রহিম মিয়া আর সাহস করলেন না ওই জমিতে ফসল ফলানোর। তিনি সেটি আগের মতোই ফাঁকা রেখে দিলেন। এই ঘটনার পর থেকে বাহাদুরপুর গ্রামে কেউ আর সেই জায়গায় যেতে সাহস পায় না। রাত হলেই গ্রামের শেষ প্রান্তে একটা থমথমে নীরবতা নেমে আসে, আর মানুষজন বলে ইফরিত জিন সবসময় তার জায়গায় ফিরে আসে। এই ছিল ঘটনা। কষ্ট করে লিখেছি, পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম। আসলে অনেকেই বলেছেন এরকম অনেক, কি বলবো, যে খুব এমন কোনো জায়গা যে জায়গাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কিন্তু সেই জায়গাটি অনেকে ফাঁকা রেখে দেন, চাষও করেন না, ঘর বাড়িও নির্মাণ করেন না। তো এই ব্যাপারগুলো নিশ্চয়ই অনেক জায়গাতেই আছে এবং ঘটে। যদি আপনাদের কাছেও জানা থাকে লিখে পাঠান আমাদেরকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমাদের ঘটনা পাঠিয়েছেন শাহাদাত খান। তিনি রেগুলার ঘটনা পাঠান। তার আরও বেশ কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা একে একে শোনাবো। আজকে তার একটা ঘটনা আমরা পড়ে শোনাবো, যে ঘটনাটি একটি গ্রামের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন রাসেল ভাই? আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে একটা নতুন ঘটনা পড়ে শোনাবো, যে ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মিম। আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা ঘটনা লিখব, কিন্তু সাহস পাচ্ছিলাম না। কিন্তু আজকে ঠিক করেছি আমি লিখব। এটা আপনাদের কাছে পাঠানো আমার প্রথম ঘটনা। ঘটনাটি আমার নিজের নয়, তবে আমার বেস্ট ফ্রেন্ড সামিয়ার ঘটনা, যে তার নিজের মায়ের ওপর কালো জাদু করেছিল। আমাদের গ্রামের নাম মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের সিবাই পাড়ার একটা এলাকাতে থাকি। শান্ত গ্রামের এক পাশে ছিল একটি একতলা বাড়ি, যেখানে সামিয়া ও তার মা মঞ্জুরা বেগম থাকেন। সামিয়া যখন ক্লাস 4-এ পড়ে তখন ক্যান্সারে মারা যান। তখন থেকে সামিয়াকে তার মা নিজে কাজ করে খাওয়ায়। আমি এবং সামিয়া পরস্পর ছোটবেলা থেকেই বন্ধু। সামিয়ার বাসা এবং আমার বাসা পাশাপাশি। আমরা একসাথে একই কলেজে ভর্তি হয়েছি। সামিয়া ছিল সুন্দর,
বুদ্ধিমতী, কিন্তু তার চোখে সবসময় এক ধরনের অজানা অস্থিরতা দেখা যেত। ছোটবেলায় বাবাকে হারিয়ে এসে বড় হয়েছে মায়ের কঠোর নিয়ন্ত্রণে। কলেজে ভর্তি হবার 2 মাস পর সামিয়ার জীবনে আসে অনি নামের একটা ছেলে, যে খুব সহজভাবে হাসতে জানত। তাদের বন্ধুত্ব থেকে প্রেমে যেতে সময় লাগেনি। সামিয়া প্রথমবারের মতো অনুভব করেছিল যে কেউ তাকে বুঝতে পারছে, ভালোবাসছে নিঃস্বার্থভাবে। আমার কাছেও ছেলেটিকে ভদ্র লেগেছিল, তাই আমি সামিয়াকে কখনো না করিনি। প্রায় কলেজ শেষে সামিয়ার অনি একসাথে হাঁটাহাঁটি করত। বাইরে একদিন হঠাৎ করে মঞ্জুরা আন্টি সামিয়ার সাথে ওই ছেলেটিকে দেখে ফেলে, কারণ তার কাজের জন্য তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এই সম্পর্কের কথা জানাজানি হতেই মঞ্জুরা আন্টি যেন আগুনে জ্বলে উঠলেন। গ্রামের চোখে মুখে সমাজের ভয় তার ভেতর রক্তের মতো বয়ে চলত। তিনি আমার সামনে চিৎকার করে বলেছিলেন, তুই যদি ওই ছেলেটার সঙ্গে একদিনও দেখা করিস, আমার মুখ দেখবি না। সামিয়া কেঁদে ফেলেছিল, কিন্তু অনিকে ছাড়তে পারেনি। প্রেমটা তাদের কাছে ছিল শুধু ভালোবাসা নয়, বাঁচার কারণ। সামিয়ার দিনগুলো ভারী হয়ে উঠল। ঘরে মা মেয়ের কথা বন্ধ। মঞ্জুরা আন্টি সামিয়ার ফোন কেড়ে নিলেন, বাইরে যাওয়া বন্ধ করে দিলেন। সামিয়া দিন রাত জানালার পাশে বসে থাকত। মনে হতো তার জীবনটাকে কেউ গলা টিপে হত্যা করেছে। একদিন কলেজের এক বান্ধবী তাকে বলল, তুই চাইলে কারো মনও বদলাতে পারিস। কালো জাদু জানে এমন একজন আছেন। সামিয়ার প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু যখন দেখল মায়ের চোখে শুধু ঘৃণা, তখন সে সেই লোকটার কাছে গেল। এক বৃদ্ধ তান্ত্রিক, যার মুখে কালো দাড়ি, চোখে লালচে ঝিলিক। অতঃপর তারা ঠিক করলো যে সেই তান্ত্রিকের কাছে যাবে। সামিয়ার সাথে আমিও ছিলাম। তান্ত্রিকের কাছে যাওয়ার পরে তিনি সামিয়াকে জিজ্ঞেস করলেন, তুই কি নিশ্চিত নিজের মায়ের ওপরে কালো জাদু করবি? সামিয়া কাঁপা গলায় বলল, আমি শুধু চাই উনি যেন আমাকে ভালোবাসতে শেখেন, আমাদের সম্পর্ক মেনে নেন। তান্ত্রিক কিছু বলল না, শুধু একটি কালো সুতো, কিছু লাল ধূপ আর একটি ছোট মাটির পুতুল দিল আর বলল, যার ওপর জাদু করবি তার চুল এই পুতুলের ভেতরে রাখবি, আর রাতে 1 ফোঁটা রক্ত দিস। 7 দিনের মধ্যে পরিবর্তন দেখবি। আমার এই সব জিনিস মোটেও ভালো লাগছিল না, তবুও আমি সামিয়াকে বাধা দেইনি। সামিয়া ভেবেছিল এটা হয়তো কিছুই না, শুধু বিশ্বাসের খেলা। কিন্তু সেই রাতের পর থেকে বাড়ির ভেতর অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম রাতে মঞ্জুরা আন্টির ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন পাশের বাড়ির ছাদের কোণে কেউ বসে আছে, চোখে লালচে আলো, ঠোঁটে হালকা হাসি। তিনি চিৎকার করতে পারছিলেন না, শরীর যেন জমে গিয়েছিল। সকালে উঠে দেখলেন ঘরের দেওয়ালে লাল রঙে লেখা, আমাকে কেন আটকাও মা। তিনি কিছুই বুঝতে পারছিলেন না কি হচ্ছে তার সাথে। এরপর থেকে প্রতিদিন তার মাথা যন্ত্রণায় ফেটে যেত, শরীর ঠান্ডা হয়ে যেত, কণ্ঠে কোনো শব্দ থাকতো না। সামিয়া বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে। মা যেন আগের মতো নেই। কিন্তু যখন সে তান্ত্রিকের কাছে আবার গেল, বৃদ্ধ হেসে বলল, তুই ভালোবাসা চেয়েছিলি, কিন্তু ভালোবাসা আর ক্রোধের সীমানা মাত্র 1 চুল। জাদু সেই সীমানা মানে না। সামিয়া দৌড়ে বাড়ি ফিরল। দরজা খুলতেই দেখল তার মা মেঝেতে পড়ে আছেন, নিঃশ্বাস নেই। পাশে পড়ে আছে কালো সুতো আর পুতুলটা ভাঙা। তার চোখ থেকে রক্তের ধারা বইছে, আর মুখে একটি মাত্র শব্দ আটকে গেছে, সামিয়া। সামিয়া চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু তান্ত্রিকের কথাটা কানে বাজতে থাকলো, কালো জাদু কখনো ভালোবাসার জন্য কাজ করে না, ওটা কেবল প্রতিশোধ চেনে। সামিয়া এসব কষ্ট না নিতে পেরে পালিয়ে গিয়েছিল গ্রামের বাইরে এক পরিচিত খালার বাড়ি। কেউ জানতো না সে কোথায়। মায়ের মৃত্যুর পর পুলিশ এসে শুধু বলেছিল হার্ট অ্যাটাক, কিন্তু লোকেরা জানতো ওটা কোনো সাধারণ মৃত্যু নয়। কয়েক সপ্তাহ সামিয়া কিছু খেত না, কারো সঙ্গে কথা বলতো না। রাতে ঘুমোতে গেলেই সে মায়ের মুখ দেখতে পেত, সেই অচেনা জমাট চোখ, মুখে রক্তের দাগ, ঠোঁটে অসম্পূর্ণ শব্দ, সামিয়া। এক রাতে হঠাৎ করেই সব শুরু হলো আবার। সে ঘুম ভেঙে দেখল টেবিলের ওপরে পুরনো মাটির পুতুলটা আবার এসেছে।
যেটা সে ভাঙা অবস্থায় ফেলে দিয়েছিল সেটা এখন আস্ত, আর পাশে একটা কালো সুতো নিঃশব্দে নড়ছে। ভয়ে সে দরজা খুলে বাইরে দৌড়ালো, কিন্তু বাইরে হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। গাছের পাতাগুলো কাঁপতে লাগলো। একটা নারী কণ্ঠ শুনতে পেল, ভালোবাসা দিয়েছিলি, জাদু দিয়ে নিয়েছিস, এখন শুধু দায় রয়ে গেছে। সামিয়া কাঁদতে কাঁদতে তান্ত্রিকের বাড়িতে গেল। বৃদ্ধ তখন মৃত্যু শয্যায়। সে হাত জোর করে বলল, দয়া করে কিছু করুন, আমার মা আমার ঘুমে আসে, আমাকে ডাকেন। তান্ত্রিক চোখ মেলে তাকালেন। ঠোঁটের কোণে রক্তের রেখা। জাদু কখনো মরে না, এটা শুদ্ধ নয়। তুই যদি সত্যি অনুতপ্ত হোস তবে সেই আগুনে নিজেকেই দিতে হবে। সামিয়া কি করবে বুঝতে পারছে না, তাই সে আগের বাড়িতে আসে, অর্থাৎ আমার সাথে দেখা করতে আসে এবং আমাকে সবকিছু খুলে বলে। আমিও কিছু বুঝতে না পেরে তাকে বললাম, তুই আবার তান্ত্রিকের কাছে যা। সেও আমাকে সাথে করে নিয়ে তান্ত্রিকের কাছে যেতে চেয়েছিল, কিন্তু আমি না করে দেই, তাই সে একাই বের হয়ে যায়। পরদিন সকালে আমি তার খালার বাড়ি যাই, কিন্তু তার খালা বলে সে নাকি সামিয়াকে কোথাও খুঁজে পাচ্ছে না। এরপর থেকে সামিয়াকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ দিয়ে খোঁজা হয়েছে, তারপরেও পাওয়া যায়নি। এই ছিল ঘটনা। কি মনে হয় আপনার, কি ঘটতে পারে? এর উত্তরটা আপনার কাছ থেকে শুনতে চাই। না, আমি শুধুমাত্র আপনাদের ঘটনাগুলো পড়ে শোনাই, আমি আসলে সেরকম বিজ্ঞ কেউ না। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তবে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই কেউ না কেউ দিতে পারবেন, এবং আপনারা কারোর সাথে যদি আলোচনা করতেন বা এটা নিয়ে এরকম বিজ্ঞ কারো কাছে যেতেন, তাহলে হয়তো কি ঘটেছিল সেই ব্যাপারেও আমাদের জানাতে পারতেন। এটা আমার পক্ষে বলাটা প্রায় অসম্ভব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমি পরবর্তী ঘটনায় যাব। তার আগে বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি শুক্রবার ভূত.com যেমন হয়, প্রতি বৃহস্পতিবার হয় অচিনপুর। আর এই অচিনপুরে আমরা সেই ঘটনাগুলোই সংগ্রহ করি যেই ঘটনাগুলো আপনি কোনো বন্ধুর কাছ থেকে শুনেছেন বা বন্ধুর সাথে ঘটেছে, তখন আপনি ছিলেন, অর্থাৎ একসঙ্গে সেই ভয়টা উপলব্ধি করেছেন। এরকম কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিন অচিনপুরে। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? জানি ভালোর দলে আছেন, তারপরেও জিজ্ঞেস করলাম। আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আমিন। আমার নাম আহমেদ ইমু, সিলেট জেলা থেকে বলছি। লাইফে ফার্স্ট টাইম আমি ভূত.com-এ ইমেইল করছি। আমি আশাবাদী আপনার কাছে ইমেলটি ভালো লাগবে, আপনি সিলেক্ট করবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার আম্মার চাচাতো ভাইয়ের জীবন থেকে নেয়া বাস্তব ঘটনা। তিনি ছিলেন কোরআনের হাফিজ, নাম কারি হাফিজ আনসার আহমেদ। তখন সালটা ছিল 2014, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, তারিখটা মনে নেই। ঘটনাটা আনসার মামার মুখ থেকেই শোনা। তখন আমি 10ম শ্রেণীতে পড়তাম। আমার আব্বা মারা যান 2006 সালে। আব্বা মারা যাওয়ার পর থেকে মামা আমাদের নিয়ে আসেন নানু বাড়িতে। সেখান থেকেই আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু। যাই হোক, আমার জীবনের ঘটনা এত দীর্ঘ না করে সরাসরি মামার ঘটনায় চলে আসি। আনসার মামা আম্মাকে বুবু বলে ডাকতেন। আম্মা মামা বেডের মধ্যে বসে কথা বলছিলেন। আমি পড়ার টেবিল থেকে সব শুনতে পাচ্ছিলাম। মামা হঠাৎ আম্মুকে বললেন, বুবু, আমি তো প্রায় মরেই গিয়েছিলাম সেদিন রাতে। আল্লাহ বাঁচিয়েছেন আমাকে, শুকর আলহামদুলিল্লাহ। আমি যে আজ বেঁচে আছি, যদি তেলাওয়াত কন্টিনিউ না করতাম আমি আনসার আজ এখানে বসে কথা বলতে পারতাম না, আমাকে কবরে থাকতে হতো। এই বলে আনসার মামা কান্না শুরু করে দিলেন। আর আমিও এই কথা শুনে অবাক হয়ে আনসার মামার মুখের দিকে তাকিয়ে রইলাম। আম্মা উঠে বললেন, কি এমন ঘটনা ঘটলো তোর সাথে যে এমন অলক্ষণে একটা কথা বলছিস?
এখানে একটা কথা বলে রাখি, আমাদের গ্রামের নামটা ছিল পশ্চিমবাগ, আর যেখানে মামা টিউশনি পড়াতে যেতেন সেই গ্রামের নাম ছিল মুন্সীগঞ্জ। আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে যাওয়ার পথে একটা হাওর পেরিয়ে যেতে হয় অনেকটা পথ। আমাদের গ্রামে তখন কাঁচা রাস্তা ছিল, আঁকা বাঁকা মেঠো পথ ধরে রাখালেরা গরু চড়াতে সেই পথ ধরেই যেত, যে পথে মামা হাওর পেরিয়ে টিউশনি করতে যেতেন। এরপরে আম্মার উত্তরে মামা বলতে লাগলেন, যা বললেন আমি মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। শোনো বুবু, 4-5 দিন আগে আমি যেই গ্রামে টিউশনি পড়াতে যেতাম, আমি 2টা টিউশনি শেষ করে নতুন আরেকটা টিউশনি পড়াতে যাচ্ছিলাম আমাদের পাশের মুন্সি গ্রামে। যাওয়ার পথে আমি নাতে রসুল গাইতে গাইতে যাচ্ছিলাম, আর হাতে ছিল ছোট্ট একটা ব্যাটারি টর্চ, যেটা নিয়ে আমি হাঁটা শুরু করলাম। আকাশের দিকে তাকালাম, চাঁদটা যেন মেঘের আড়ালে উঁকি ঝুঁকি দিচ্ছিল। হঠাৎ একটা আচমকা দমকা হাওয়ায় আমার পুরো শরীরটা শিরশিরিয়ে উঠল। আমি প্রথমে একটা ভয় পাইনি, চেয়ে দেখলাম পাশ কাটিয়ে কয়েকটা বাদুড় ঝাঁক বেঁধে চলে গেছে। যাই হোক, পরে আমি আবার হাঁটা শুরু করি। কিছু পথ যাওয়ার পর মনে হলো কেউ একজন হয়তো আমার পিছু পিছু আসছে। সন্দেহপ্রবণ চোখে পিছনের দিকে তাকালাম, না, পেছনে কেউ নেই। অবশেষে হাওর পেরিয়ে ভয়ে ভয়ে পৌঁছালাম সেই মুন্সি গ্রামে। রাত তখন 9টা বেজে 10-15 মিনিট হবে। 1 ঘন্টা টিউশনি পড়ানোর কথা ছিল। আমি একটা কথা বলে রাখি, ওই গ্রামে কিন্তু 2-3টা ঘর পরে বাকি সবগুলো ঘরই ছিল হিন্দুদের। মুন্সি গ্রামে একটা পাঞ্জেগানা মসজিদ ছিল, সেই মসজিদের পাশের দিকে একটা হুজরাখানা ছিল, অর্থাৎ হুজুরদের থাকার বাসস্থান। অনেক দূর দূরান্ত থেকে হুজুরেরা এসে ফিরে চলে যায়। 2 দিনের বেশি টিকে থাকতে পারত না। এই মসজিদ নিয়ে ভয়ঙ্কর কিছু ঘটনা আছে, সেটি পরবর্তীতে সুযোগ পেলে বলবো। আমি যে ঘরে পড়াতে যেতাম সেই ঘর থেকে 2 মিনিট গেলে মসজিদ পাওয়া যায়। যাই হোক, মূল ঘটনায় আসি। ওই দিন রাতে টিউশনি শেষ করে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধের সাথে আমার দেখা হয়। বৃদ্ধের মুখে দাড়ি গোঁফ এতটাই ছিল যে ভালোভাবে ঠাহর করতে পারছিলাম না। তিনি ভাঙা ভাঙা গলায় ভারী কণ্ঠে বলে উঠলেন, এই যে হাফেজ সাহেব, একটু শুনে যান। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, ভাবলাম লোকটা কি করে জানলো আমি হাফেজ। যাই হোক, আমি ওনার কাছে গেলাম। জি জনাব, বলুন। লোকটা জিজ্ঞেস করলো, তুমি কি এখানে নতুন? উত্তরে বললাম, জি জনাব, আজকে প্রথম। আগে 2টা পড়াতাম, অনেক কষ্টের সংসার, 2টা টিউশনি দিয়ে চলে না, তাই আমার এক খালাতো ভাই বলল এইখানে আসতে। বৃদ্ধ বললেন, খালাতো ভাই? আমার এই কথা শোনার পর 1 মিনিট কোনো কথাই বলেনি বৃদ্ধ। হঠাৎ একটা কাশি দিয়ে বলে উঠলেন, ও আচ্ছা, এখানে আর এসো না বাছা। আমি কোনো কিছু জিজ্ঞেস করার আগেই তিনি চলে যেতে লাগলেন। আমি মনে মনে ভাবলাম, লোকটা তো বড়ই অদ্ভুত। এই বলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হাওরের পথ ধরে। শরীর বন্ধ করতে যা যা করণীয় সেটা করলাম। দোয়া কালাম পড়ে বুকে ফুঁ দিলাম। তেলাওয়াত করতে করতে হাঁটা শুরু করলাম। খানিকটা পথ হাঁটলাম, তারপর একটু খেয়াল করে দেখলাম আমি যে জায়গা থেকে হাঁটা শুরু করেছিলাম সেই জায়গা থেকে 3 মিনিটের রাস্তা হবে হেঁটে এসেছি মাত্র। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, আর অনেকটা হাঁপিয়েও গেছি। মনে হচ্ছিল 1 ঘন্টা যাবৎ হাঁটছি। আমি এত কিছু চিন্তা না করে আল্লাহর নাম নিয়ে আবার পুরোদমে হাঁটা শুরু করি তেলাওয়াত করতে করতে। প্রায় হাওরের মাঝামাঝি চলে এসেছি। হঠাৎ চোখে পড়ল অদ্ভুত এক নিস্তব্ধতা যেন প্রকৃতিকে ঘিরে রেখেছে। টর্চ লাইটের আলো প্রায় নিভু নিভু। এমন সময় সামনের দিকে তাকাতেই চোখে পড়ল আমার থেকে 14-15 হাত দূরে 2 পা 2 দিকে দিয়ে দাঁড়িয়ে আছে বিশাল এক অবয়ব। কালো কুচকুচে অন্ধকারে জমাট বাঁধা এক দানবের আকৃতির মতো, রক্তমাখা চোখ, সাপের মতো হিস হিস করছে। এই কথা বলে মামা আম্মুকে দেখালেন, বাবু দেখ দেখ, আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আম্মা বললেন, পরে কি হয়েছিল? মামা তখন অন্য মনস্ক ছিলেন। আম্মার কথা শুনে কেঁপে উঠলেন, বুবু কি হয়েছিল তারপর? মামা ভীতু কণ্ঠে বলে উঠলেন, আমি আর না বলি। আরে কিছু হবে না, আমরা সবাই এখানে আছি। আমি দেখি ওর জিহ্বাটা যেন বের হয়ে জমিনকে স্পর্শ করেছে। আমি বললাম, হায় আল্লাহ, আজ বুঝি আমার মৃত্যু অনিবার্য। আমি তখন চোখ বন্ধ করে চিৎকার করে জোরে জোরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে শুরু করলাম। একটু পরে চোখটা খুলে দেখলাম
অবয়বটি নেই। হায় আল্লাহ, কি ছিল সেটা? মনে মনে আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছিলাম। ঠিক তখনই সামনে এগোতেই দেখি সেই বৃদ্ধ লোকটি। আমি অবাক হয়ে গেলাম। যাকে আমি বিদায় দিয়ে পেছনে রেখে এসেছিলাম, উনি এখানে আসলেন কিভাবে? বৃদ্ধ লোকটি আমার দিকে ইঙ্গিত করে বললেন, আনসার, একটু কাছে এসো বাছা, তোমার সাথে কথা আছে। কথাটা শুনে আমার অনেক ভয় কাজ করছিল মনে। আমি ভাবলাম, লোকটা তো আমার কোনো ক্ষতি করেনি, যাওয়াই যায়। আমি ভয়ে ভয়ে ওনার পাশে দাঁড়ালাম। উনি ভারী গলায় আমাকে বললেন, তুমি আমাকে চেনো? উত্তরে বললাম, জি না জনাব। তাহলে শোনো আমি কে। আমি হলাম এই মুন্সি গ্রামের মোড়ল মশাই। আমার নাম নীলকণ্ঠ দাস। আমি রক্ষকের দায়িত্বে আছি। তুমি একটু সাবধানে থেকো বাছা। ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিও। কেউ ডাকলে কোনো সাড়া দিও না। তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে ফিরেছ, ওপরওয়ালা তোমার সাথে ছিলেন বলে। এবার তুমি চলে যেতে পারো। আমি একটু সাহস নিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? বৃদ্ধ লোকটি আগের মতোই আমার কথার কোনো উত্তর না দিয়ে হাওরের পথ ধরে চলে গেলেন। এই বলে আমিও হাঁটা আরম্ভ করলাম। 2-1 পা এগোতেই পেছন ফিরে দেখলাম বৃদ্ধটি আর নেই। তখন এসব চিন্তা না করে বাড়ির দিকে হাঁটা আরম্ভ করলাম। অবশেষে বাড়ির পাশে এসে পৌঁছালাম। মনের মধ্যে একটা শান্তি অনুভব করলাম, একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়লাম। বাড়িতে চলে আসলাম। আমার রুমের চাবি আমার কাছেই থাকতো। কাউকে ডাকাডাকি না করে ঘরের ভেতর ঢুকে পড়লাম। রুমে ঢুকে ঘড়ির কাঁটার দিকে চোখ পড়ল। আমি অবাক হয়ে গেলাম। দেখলাম ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 2টার কাছাকাছি। আমি তো টিউশনি শেষ করলাম 10টা সাড়ে 10টার দিকে। তাহলে এতক্ষণ কি করে অতিবাহিত হলো? পরে রাতের খাবার দাবার শেষ করে রুমে আসলাম ঘুমানোর জন্য। তখন বারবার মনে হচ্ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আর সেই অদ্ভুত বৃদ্ধ লোকের কথা। এসব চিন্তা করতে করতে এক সময় আমার চোখ লেগে আসলো। আমি বুঝতেই পারলাম না। ঠিক তখনই এমন জোরে জোরে ঘরের চালে দরাম করে একটা শব্দ হলো। আমি শব্দটা শুনে লাফ দিয়ে বেডের উপরে উঠে বসলাম। মনে হলো 5 কেজি ওজনের একটা পাথর ঘরের চালের উপর এসে পড়েছে। আমি স্থির হয়ে বসে রইলাম। আমি ভয়ে ভয়ে জানলার দিকে এগোতেই শুনতে পেলাম জঙ্গলি হিংস্র জানোয়ারের মতো ভয়ঙ্কর শব্দ কেউ করছে। হঠাৎ কেউ একজন বলে উঠল, পাক পবিত্র আর তেলাওয়াতের কারণে ওই বৃদ্ধ থাকায় আজকে নাকি আমি বেঁচে গেছি। আমি হলাম শ্মশান ঘাটের সবচেয়ে শক্তিশালী জিন। সে বলল বাইরে থেকে, তবে সেও বলল আমাকে সে দেখে নেবে। কিছুক্ষণ পর ফজরের আজান হলো। নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। মামা ভয় পেয়ে নাকি 4-5 দিন ঘর থেকে বের হননি। ওনার জ্বর হয়েছিল অনেক বেশি। অনেক দিন এই গ্রামে পড়াতেও যাননি। এই ছিল ঘটনা। তবে ঘটনা এখানেই শেষ নয়। পরবর্তীতে একদিন সুযোগ পেলে বলবো। আনসার মামা এখন গোয়ালা বাজার তাজপুর নামে একটি গ্রামে মাদ্রাসায় চাকরিরত অবস্থায় আছেন। আমার সাথে ঘটে যাওয়া অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, সেসব কিছু জানাবো আপনাদের। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনাগুলো বা ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং যে ঘটনাগুলো তিনি পাঠাবেন তার জন্য আমার মতো আপনিও অধীর অপেক্ষায় থাকবেন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে প্রচুর কমেন্ট পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেক কমেন্ট পাঠিয়েছেন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা থেকে আমাকে লিখেছেন রাকিব। তিনি নদীর পাড়ে বসে এত রাত্রে শো শুনছেন। ওকে, এখন তো একটু ঠান্ডাও পড়তে শুরু করেছে। ঠিক সেরকম ঠান্ডা ঢাকা শহরে না থাকলেও এই সময়টায় নভেম্বরের শুরুর দিকে বাইরে কিন্তু একটু একটু করে ঠান্ডা পড়ে। সুতরাং আপনি অনেক রাতে নদীর পাড়ে শুনছেন, অদ্ভুত একটা অনুভূতি হওয়ার কথা।
কথা। আর ঢাকা থেকে শুনছেন পারভিন সুলতানা, এছাড়াও আমাদেরকে আরিফ শেখ লিখেছেন তিনি ভয় পান না, দ্যাটস ভেরি গুড। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সেলফ, আচ্ছা নামটা পড়তে পারলাম না। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিল্লাল হুসাইন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন বিল্লাল হোসেন অনেকগুলো অনেকগুলো কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ময়মনসিংহের নান্দাইল থেকে কেউ আছেন কিনা জানতে চেয়েছেন আলবি, ওকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও জান্নাতুল ফেরদৌস লিখেছেন ভালো সময় এসেছি। আমাদের সঙ্গে লিখেছেন এস কে সবুজ, থ্যাংকস ফর ইউর ফিডব্যাক। আপনি বলেছেন যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আর একটু আস্তে করা যায় কিনা। আমরা অবশ্যই মানে ডেফিনেটলি আমরা মানে উইল ওয়ার্ক অন দিস, এবং আমরা চেষ্টা করব যে আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবেই। এবং যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে ইট ইজ আ ভেরি গুড অবজারভেশন, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি একটু লাউড হয়ে যায় তাহলে এটা খুব ডিস্টার্বিং। সো থ্যাংক ইউ ভেরি মাচ একটা প্রোডাক্টিভ ফিডব্যাক দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, বনপাড়া নাটোর থেকে শুনছেন মুনিয়া ইসলাম, আমাদের সঙ্গে আছেন ফারদিন মেহরাব, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুজা মাহমুদ, আমাদের সঙ্গে আছেন শশী, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও লাভ ফ্রম নোয়াখালী, নামটা পড়তে পারলাম না। নামগুলো এখন একটু অন্যরকমভাবে আসে আসলে, তো আমি পড়তে আমার জন্য একটু সমস্যা হয়। তো যাই হোক, আপনারা যারা পাঠাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন অসংখ্য ধন্যবাদ। দেখুন, কালো জাদু মানুষকে কোথায় নিয়ে যায়। আজকে আমরা মাকে নিয়ে একটা এপিসোড করলাম, এবং এইখানে কালো জাদুর একটা ভয়াবহ পরিণতির কথা আপনাদের শোনালাম। যারা পরে জয়েন করেছেন শুনিনি তারা একটু শুনে নেবেন, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন টু গেট অল দ্য নোটিফিকেশনস। আপনাদের সাথে আরও কথা হবে। আজকে যদি একটা ঘটনাও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের যে এপিসোডটি রয়েছে এপিসোডটি আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং সেই সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে। কারণ রবিবারে আমরা শো করছি বা মঙ্গলবারে আমরা শো করছি, এটা অনেকেই জানেন না। আমরা চাই এটা সবাই জানুক, সবাই আমাদের শোতে বেশি বেশি করে আসুক। আর সেই জন্যই আপনারা যদি দয়া করে একটু শেয়ার করেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, তাহলে পিপল উইল গেট টু নো যে হ্যাঁ এরকম সানডেতে বা টিউসডেতে ভূত.com হয়। অনেকে তো এটাও জানেন না যে ইউটিউব চ্যানেলটি এক্সিস্ট করে। সো আপনাদের একটু দায়িত্ব নিতে হবে। আমি আমার দায়িত্বটা পালন করছি আমার জায়গা থেকে। আপনারা যদি একটু হেল্প করেন তাহলে খুবই ভালো হবে, এবং সামনের দিকে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। তার আগে মঙ্গলবারে কথা হচ্ছে, ভয়ের 4 রাত শুরু হবে মঙ্গলবার থেকে। বুধবারেও কিন্তু আমাদের একটা এপিসোড থাকবে, সুতরাং বুধবারেও কেউ মিস করবেন না। বৃহস্পতিবারেও থাকবে, শুক্রবারেও থাকবে। এই পরপর 4 দিন আপনাদের শোনাবো দারুণ দারুণ সব ঘটনা, যার মধ্যে থাকবেন সুকান্ত মাইতি, সাবিত, সিফাত, এমনকি তানভীর তুষারেরও থাকার কথা রয়েছে। সো সব কিছু মিলিয়ে চমৎকার একটা সপ্তাহ, একটা উইক আপনাদের উপহার দিতে চাই, যদি আপনারা সঙ্গে থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন।